জানাবো বিশেষ কারাগার চালু হচ্ছে 15 মে। প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য, এখন আওয়ামী লীগ নেতাদের। মুজিব খুন হওয়ার পর কেন জনগণ মিষ্টি বিতরণ করেছিল, জানালেন বদরুদ্দিন ওমর। এদিকে বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত। এবং সর্বশেষ জানাবো সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কারাগার চালু হচ্ছে 15 মে। প্রস্তুত হচ্ছিল খালেদা জিয়ার জন্য, এখন আওয়ামী লীগ নেতাদের। আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর তৈরি হচ্ছিল একটি বিশেষ কারাগার, যেখানে প্রথম বন্দী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে 2020 সালে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও হানা দেয় করোনা ভাইরাস। ওই সময় সরকারের নির্বাহী আদেশে 6 মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। তাকে নিজ বাসায় বসবাস ও দেশের ভেতর চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে বেশ কয়েক দফায় 6 মাস করে বাড়ানো হয় সাজার মেয়াদ। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে একের পর এক মামলা থেকে খালাস পান খালেদা জিয়া, তাই তাকে আর জেলে যাওয়ার প্রয়োজন হয়নি। আর এই কারণে খালেদা জিয়াকে বিশেষ কারাগারে রাখার ইচ্ছা পূরণ হলো না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের। এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরের জন্য চালু করতে যাচ্ছে সেই বিশেষ কারাগার। ইতিমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। আগামী 15 মে থেকে সেখানে বন্দি স্থানান্তরের কথা আছে। তবে সেখানে যেতে হচ্ছে না খালেদা জিয়াকে। যেই সরকারের আমলে তাকে ওই কারাগারে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়, সেই সরকারের নেতাদেরই যেতে হচ্ছে সেখানে। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের যেসব মন্ত্রী, এমপি ও ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাদেরই নেওয়া হবে ওই কারাগারে। কারাগারটি 300 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন। তবে এখানে যেহেতু ভিআইপি বন্দীরা থাকবেন, তাই প্রাথমিকভাবে 200 জন বন্দী নিয়ে যাত্রা শুরু করার পরিকল্পনা করেছে সংশ্লিষ্টরা। জানতে চাইলে এআইজি জান্নাতুল ফরহাদ যুগান্তরকে বলেন, বিশেষ কারাগারের জন্য জেল সুপার এবং জেলার সহ বেশ কিছু জনবল এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে সাখাওয়াত হোসেন যোগদান করেছেন। ডেপুটি জেলার ফার্মাসিস্ট এবং কারারক্ষী সহ অন্য স্টাফরাও যোগদান করতে শুরু করেছেন। তিনি বলেন, নতুন এই কারাগারে ভিআইপি বন্দীদের রাখা হবে, তাই তাদের সেবার জন্য সেখানে রাখা হবে কিছু সাধারণ বন্দী। এই কারাগারের নিরাপত্তা ব্যবস্থা হবে অন্যান্য কারাগারের চেয়ে আলাদা ধরনের। সবকিছু করা হচ্ছে বিশেষভাবে। ইতোমধ্যেই সিসি ক্যামেরা লাগানোর কাজ শেষ হয়েছে, জ্যামার বসানোর জন্য কাজ চলছে বলেও তিনি জানান। মুজিব খুন হওয়ার পর কেন জনগণ মিষ্টি বিতরণ করেছিল, জানালেন বদরুদ্দিন ওমর। লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন ওমর বলেছেন, 15 আগস্ট সপরিবারে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, তখন তার সমর্থনে একটা লোককেও রাস্তায় দেখা যায়নি, বরং মানুষ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে। মুজিবের 3.5 বছরের শাসনামলে এমন অবস্থা তৈরি হয়েছিল যে এটা নিয়ে কখনো আলাপ আলোচনা হয়নি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বদরুদ্দিন ওমর বলেন, যারা 71 সালের যুদ্ধে ভারতে বসে তথাকথিত নেতৃত্ব দিয়েছিল, শেখ মুজিব ক্ষমতায় এসে 2.5 বছরে বাংলাদেশের জনগণকে কিছুই দেয়নি। 3.5 বছরে আওয়ামী লীগের শাসন থেকে জনগণ কিছুই পায়নি। 1947 সালে জনগণের প্রত্যাশা ছিল এই অঞ্চল পাকিস্তান হলেও মানুষের সুযোগ সুবিধা বাড়বে, চাকরি হবে ও ভাত কাপড়ের ব্যবস্থা হবে, কিন্তু কিছুই হয়নি। তেমনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের আমলেও কিছুই হয়নি। শেখ মুজিব যেই জনগণকে কিছুই দিতে পারেনি, তার প্রতিক্রিয়া দেখেছিল জনগণ 1975 সালের 15 আগস্ট। এই গবেষক আরও বলেন, স্বাধীনতার পর 10ই জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে এলেন, লাখ লাখ মানুষ তাকে স্বাগত জানিয়েছিল, রাস্তায় ও রেসকোর্স ময়দানে সংবর্ধনাও জানিয়েছিল। অথচ 15 আগস্ট নিষ্ঠুরভাবে সপরিবারে হত্যা করল তার সমর্থনে একটা লোকও দেখা গেল না সেখানে। উপরন্তু দেখা গেল রাস্তায় উল্লাস করে মিষ্টি বিতরণ করছে। শেখ মুজিবের পক্ষে রাস্তার একটি কুকুরও দাঁড়ায়নি। 3.5 বছরে শেখ মুজিব জনগণকে কিছুই দিতে পারেনি, বরং শোষণ নিপীড়ন চরম আকার ধারণ করেছিল। শেখ মুজিব 1972 সালে রক্ষী বাহিনী গঠন ও নিরাপত্তা আইন করে জনগণের উপর জুলুম করে হাজার হাজার লোককে মেরে ফেলেছে। এরপর আওয়ামী লীগ জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। এতে শেখ মুজিবের যে জনপ্রিয়তা ছিল সব মুছে গেল। আওয়ামী লীগ কখনো জনগণের চেতনাকে ধারণ করেনি মন্তব্য করে তিনি বলেন, জনগণের চেতনা আর আওয়ামী লীগের চেতনা এক জায়গায় ছিল না। ফলে এক শ্রেণীর লোকজন প্রচুর ধন সম্পদের মালিক হতে লাগলো, কিন্তু জনগণ কিছুই পেল না। এর ফলে 75-এর ঘটনা ঘটল। মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে জানতে চাইলে বদরুদ্দিন ওমর বলেন, চেতনা বলতে কি বোঝায়, কার চেতনা, কিসের 71-এর চেতনা? সে সময় অনেকেই তো লড়াই করেছে,
কৃষক, শ্রমিক, মধ্যবিত্তরা লড়াই করেছে, আওয়ামী লীগও লড়াই করেছে। শেখ মুজিব পাকিস্তানের জেলে বসে থেকেছে, লড়াই করেনি। আওয়ামী লীগের অন্য নেতারাও, বিশেষ করে তাজউদ্দিন, কলকাতায় বসে থেকে লড়াই করেছে। সবার চিন্তা এরকম। ৭১-এর চিন্তা আলাদা করে কিছু নেই, নানা মহলে নানাভাবে চিন্তা হয়েছে। তখন সাধারণ জনগণ যেটা মনে করেছিল, ১৯৭১ সালে পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে তারা দুধে ভাতে থাকবে, দেশ থেকে নানা রকম নির্যাতন, শোষণ, নিপীড়ন চলে যাবে, সেরকম কিছুই দেশ স্বাধীনের পর বাংলাদেশ আমলে দেখা গেল না। বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত। শুধু স্কুল, কলেজ বা হাসপাতালেই নয়, বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত। ইতোমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি নিরীহ মুসলিমদের উপর ইচ্ছাকৃত আঘাত। ভারতের হামলায় মুজাফফরবাদের মসজিদ বিল্লাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে। এছাড়া আহমেদপুর সুবহান মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদও আঘাত হেনেছে। এছাড়াও আহমেদপুর সুবহান মসজিদ ও কোটলির আব্বাস মসজিদও আঘাত হেনেছে দেশটি। এই হামলায় দুজন মুসল্লি শহীদ হয়েছেন। মুরিদকেতের একটি মসজিদেও গুলি চালানো হয়েছে। এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর ও উদ্দেশ্যপ্রণোদিত হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে। শহীদ শিশুটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাসের তুরির পুত্র, যার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশ জুড়ে। পাকিস্তানের সামরিক বাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন, ভারতের হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। ভারতের সাম্প্রতিক হামলায় আজাদ কাশ্মীরে নীলম ঝেলম বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেনারেল চৌধুরী আরও বলেছেন, এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং একটি কৌশলগত সম্পদ, যার ওপর হামলা মানে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিক জীবনের উপর সরাসরি হুমকি। এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতি আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্ষিয়ান অভিনেতা ও নির্মাতা শান শাহিদ। তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় নিজের অচল অবস্থান তুলে ধরে বলেছেন, পাকিস্তানি শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয়। তিনি জানিয়েছেন, আত্মমর্যাদা ও দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিসর্জন দেওয়া যায় না। সালমান ও তার পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ৯৪টি কোম্পানিতে থাকা শেয়ার ও ১০৭টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের আবেদন সূত্রে জানা যায়, বিও হিসাবগুলোর মধ্যে ২৮টি সালমান এফ রহমানের কোম্পানির মালিকানাধীন এবং ৭৯টি সালমান এফ রহমানের ব্যক্তি মালিকানাধীন হিসাব। দুদকের